রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম আদি ধর্ম মতবাদের প্রবক্তা। 1875 সালে মাত্র 14 বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। পিতা দেবেন্দ্রনাথ দেশ ভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন। তাই ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল ভৃত্যদের অনুশাসনে। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন, কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ছেলেবেলায় জোড়াসাঁকোর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন রবীন্দ্রনাথ। 1873 সালে 11 বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। এরপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশ ভ্রমণে বের হন। প্রথমে তারা আসেন শান্তিনিকেতনে, এরপর পাঞ্জাবের অমৃতসরে। কিছুকাল কাটিয়ে শিখদের উপাসনা পদ্ধতি পরিদর্শন করেন। শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ যান পাঞ্জাবেরই অধুনা ভারতের হিমাচল প্রদেশ রাজ্য অবস্থিত ডালহৌসি শৈল শহরের নিকট বোকরোটায়। এখানকার বোকরোটা বাংলোয় বসে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন। দেবেন্দ্রনাথ তাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী, কালিদাস রচিত ধ্রুপদী সংস্কৃত কাব্য ও নাটক এবং উপনিষদ পাঠেও উৎসাহিত করতেন। 1877 সালে ভারতী পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয়। এগুলি হল মাইকেল মধুসূদনের মেঘনাবধ কাব্যের সমালোচনা, ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং ভিখারিণী ও করুণা নামে দুটি গল্প। এরপর ভানুসিংহ ঠাকুরের পদাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কবিতাগুলি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর অনুকরণে ভানুসিংহ ভণিতায় রচিত। রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি 1877 বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। 1878 সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবি কাহিনী। এছাড়া এই পর্বে তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সঙ্গীত 1882 কাব্যগ্রন্থটি। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কাব্যগ্রন্থের অন্তর্গত। যৌবন। 1878 সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান রবীন্দ্রনাথ। প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন। 1879 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন বিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন, কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্তি করতে পারেননি। ইংল্যান্ডে থাকাকালীন শেক্সপিয়র ও অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের রচনার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে। এই সময় তিনি বিশেষ মনোযোগ সহকারে পাঠ করেন রিলিজিও মেদিসি, কোরিওলেনাস এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। এই সময় তার ইংল্যান্ড বাসের অভিজ্ঞতার কথা ভারতী পত্রিকায় পত্র আকারে পাঠাতেন রবীন্দ্রনাথ। উক্ত পত্রিকায় এই লেখাগুলি জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা সহ প্রকাশিত হতো ইউরোপ যাত্রী কোনো বঙ্গীয় যুবকের পত্রধারা নামে। 1881 সালে সেই
পত্রাবলী ইউরোপ প্রবাসীর পত্র নামে গ্রন্থাকার ছাপা হয়। এটিই ছিল রবীন্দ্রনাথের প্রথম গদ্য গ্রন্থ তথা প্রথম চলিত ভাষায় লেখা গ্রন্থ। অবশেষে 1880 সালে প্রায় 1.5 বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়ে এবং ব্যারিস্টারি পড়া শুরু না করেই তিনি দেশে ফিরে আসেন। 1883 সালের 9 ডিসেম্বর ঠাকুরবাড়ির অধস্তন কর্মচারী বেণীমাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয়। বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ও মৃণালিনীর সন্তান ছিলেন 5 জন। 1891 সালে থেকে পিতার আদেশে নদিয়া, পাবনা ও রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারিগুলির তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। জমিদার রবীন্দ্রনাথ শিলাইদহে পদ্মা নামে একটি বিলাসবহুল পারিবারিক বজরায় চড়ে প্রজাবর্গের কাছে খাজনা আদায় ও আশীর্বাদ প্রার্থনা করতে যেতেন। গ্রামবাসীরাও তার সম্মানে ভোজসভার আয়োজন করত। 1890 সালে রবীন্দ্রনাথের অপর বিখ্যাত কাব্যগ্রন্থ মানসী প্রকাশিত হয়। 20 থেকে 30 বছর বয়সের মধ্যে তার আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ও গীতি সংকলন প্রকাশিত হয়। এগুলি হলো প্রভাত সঙ্গীত, শৈশব সঙ্গীত, রবিচ্ছায়া, করি ও কমল ইত্যাদি। 1891 সালে থেকে 1895 সাল পর্যন্ত নিজের সম্পাদিত সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথের বেশ কিছু উৎকৃষ্ট রচনা প্রকাশিত হয়। তার সাহিত্য জীবনের এই পর্যায়টি তাই সাধনা পর্যায় নামে পরিচিত। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ গ্রন্থের প্রথম 84টি গল্পের অর্ধেকই এই পর্যায়ের রচনা। এই ছোট গল্পগুলিতে তিনি বাংলার গ্রামীণ জনজীবনের এক আবেগময় ও শ্লেষাত্মক চিত্র এঁকেছিলেন। মধ্যজীবন 1901 সাল থেকে 1932। 1901 সালে রবীন্দ্রনাথ সপরিবারে শিলাইদহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর 1888 সালে একটি আশ্রম ও 1891 সালে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আশ্রমের আর্মকুঞ্জ উদ্যানে একটি গ্রন্থাগার নিয়ে রবীন্দ্রনাথ চালু করেন ব্রহ্ম বিদ্যালয় বা ব্রহ্ম আশ্রম বা ব্রহ্মচর্য আশ্রম নামে একটি পরীক্ষামূলক স্কুল। 1902 সালের 23 সেপ্টেম্বর মাত্র 30 বছর বয়সে কবি পত্নী মৃণালিনী দেবী মারা যান। এরপর 1903 সালের 19 সেপ্টেম্বর কন্যা রেণুকা, 1905 সালে 19 জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, 1907 সালের 23 নভেম্বর কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথের মৃত্যু হয়। এসবের মধ্যেই 1905 সালে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। 1906 সালে রবীন্দ্রনাথ তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান আধুনিক কৃষি ও গোপালন বিদ্যা শেখার জন্য। 1907 সালে কনিষ্ঠা জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কেও কৃষিবিজ্ঞান শেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ। এই সময় শান্তিনিকেতনের ব্রহ্ম বিদ্যালয়ে অর্থ সংকট তীব্র হয়ে ওঠে। পাশাপাশি পুত্র ও জামাতার বিদেশে পড়াশোনার ব্যয়ভারও রবীন্দ্রনাথকে বহন করতে হয়। এমতাবস্থায় রবীন্দ্রনাথ স্ত্রীর গয়না ও পুরীর বসত বাড়িটি বিক্রি করে দিতে বাধ্য হন। ইতোমধ্যেই অবশ্য বাংলা ও বহির অঙ্গে
রবীন্দ্রনাথের কবি খ্যাতি ছড়িয়ে পড়েছিল। 1901 সালে নৈবেদ্য, 1906 সালে খেওয়া কাব্যগ্রন্থের পর 1910 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করে। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে স্যার উপাধি নাইটহুড প্রদান করে। 1921 সালে শান্তিনিকেতনের অদূরে সুরুল গ্রামে মার্কিন কৃষি অর্থনীতিবিদ লেনার্ড নাইট এলমহার্ট, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতনের আরও কয়েকজন শিক্ষক ও ছাত্রের সহায়তায় রবীন্দ্রনাথ পল্লী সংগঠন কেন্দ্র নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। এই সংস্থার উদ্দেশ্য ছিল কৃষির উন্নতি সাধন, ম্যালেরিয়া ইত্যাদি রোগ নিবারণ, সমবায় প্রথায় ধর্মগোলা স্থাপন, চিকিৎসার সুব্যবস্থা এবং সাধারণ গ্রামবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। 1923 সালে রবীন্দ্রনাথ এই সংস্থার নাম পরিবর্তন করে রাখেন শ্রীনিকেতন। শ্রীনিকেতন ছিল মহাত্মা গান্ধীর প্রতীক ও প্রতিবাদ সর্বস্ব স্বরাজ আন্দোলনের একটি বিকল্প ব্যবস্থা। উল্লেখ্য, রবীন্দ্রনাথ গান্ধীর আন্দোলনের পন্থা বিরোধী ছিলেন। পরবর্তীকালে দেশ ও বিদেশের একাধিক বিশেষজ্ঞ, দাতা ও অন্যান্য পদাধিকারীরা শ্রীনিকেতনের জন্য আর্থিক ও অন্যান্য সাহায্য পাঠিয়েছিলেন। 1930-এর দশকের প্রথম ভাগে একাধিক বক্তৃতা, গান ও কবিতায় রবীন্দ্রনাথ ভারতীয় সমাজের বর্ণাশ্রম প্রথা ও অস্পৃশ্যতার তীব্র সমালোচনা করেছিলেন। সেই জীবন 1932 সাল থেকে 1941। জীবনের শেষ দশকে রবীন্দ্রনাথের মোট 50টি গ্রন্থ প্রকাশিত হয়। তার এই সময়কার কাব্যগ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পুনশ্চ 1932, শেষ সপ্তক 1935, শ্যামলী ও পত্রপুট 1936। এই গদ্য কবিতা সংকলন 3টি। জীবনের এই পর্বে সাহিত্যের নানা শাখায় পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ। তার এই পরীক্ষা নিরীক্ষার ফসল হলো তার একাধিক গদ্য গীতিকা ও নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। 1936, 1992। কাব্যনাট্যের নৃত্যাভিনয় উপযোগী রূপ শ্যামা 1939, চণ্ডালিকা 1939, নৃত্যনাট্যত্রয়ী। এছাড়া রবীন্দ্রনাথ তার শেষ 3টি উপন্যাস ও এই পর্বে রচনা করেছিলেন। 2 বোন, মালঞ্চ, 4 অধ্যায়। তার অধিকাংশ ছবি জীবনের এই পর্বেই আঁকা। এর সঙ্গে সঙ্গে জীবনের শেষ বছরগুলিতে বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথ। 1937 সালে প্রকাশিত হয় তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্ব পরিচয়। এই গ্রন্থে তিনি জ্যোতির্বিজ্ঞানের আধুনিকতম সিদ্ধান্তগুলি সরল বাংলা গদ্যে লিপিবদ্ধ করেছিলেন। পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তার অর্জিত জ্ঞানের প্রভাব পরিলক্ষিত হয় তার কাব্যেও। সে 1937, 3 সঙ্গী 1940, গল্প স্বল্প 1941। গল্প সংকলন 3টিতে তার বিজ্ঞানী চরিত্র কেন্দ্রিক একাধিক গল্প সংকলিত হয়েছে। জীবনের এই পর্বে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে তীব্রতম প্রতিক্রিয়া জানিয়েছিলেন রবীন্দ্রনাথ। 1934 সালে ব্রিটিশ বিহার প্রদেশে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুকে গান্ধীজি ঈশ্বরের রোষ বলে অভিহিত করলে রবীন্দ্রনাথ গান্ধীজির এখনও
বক্তব্যকে অবৈজ্ঞানিক বলে চিহ্নিত করেন এবং প্রকাশ্যে তার সমালোচনা করেন। কলকাতার সাধারণ মানুষের আর্থিক দুরবস্থা ও ব্রিটিশ বাংলা প্রদেশের দ্রুত আর্থসামাজিক অবক্ষয় তাকে বিশেষভাবে বিচলিত করে তুলেছিল। গদ্য ছন্দে রচিত একটি শতপংক্তির কবিতায় তিনি এই ঘটনা চিত্রায়িত করেছিলেন। জীবনের শেষ 4 বছর ছিল তার ধারাবাহিক শারীরিক অসুস্থতার সময়। এই সময়ের মধ্যে 2 বার অত্যন্ত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকতে হয়েছিল তাকে। 1937 সালে একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবির। সেবার সেরে উঠলেও 1940 সালে অসুস্থ হওয়ার পর আর তিনি সেরে উঠতে পারেনি। এই সময় পর্বে রচিত রবীন্দ্রনাথের কবিতাগুলি ছিল মৃত্যু চেতনাকে কেন্দ্র করে সৃজিত কিছু অবিস্মরণীয় পংক্তিমালা। মৃত্যুর 7 দিন আগে পর্যন্ত রবীন্দ্রনাথ সৃষ্টিশীল ছিলেন। দীর্ঘ রোগভোগের পর 1941 সালে জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 12 বার বিশ্ব ভ্রমণে বের হয়েছিলেন। 1878 সাল থেকে 1832 সালের মধ্যে তিনি 5টি মহাদেশের 30টিরও বেশি দেশ ভ্রমণ করেন। প্রথম জীবনের 2 বার তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন। 1912 সালে ব্যক্তিগত চিকিৎসার জন্য তৃতীয়বার ইংল্যান্ডে গিয়ে ইটস প্রমুখ কয়েকজন ইংরেজ কবি ও বুদ্ধিজীবীদের কাছে সদ্য রচিত গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ পাঠ করে শোনান। কবিতাগুলি শুনে তারাও মুগ্ধ হয়েছিলেন। ইটস ইয়ং উক্ত কাব্যের ইংরেজি অনুবাদের ভূমিকাটি লিখে দিয়েছিলেন। এই ভ্রমণের সময়েই দীনবন্ধু চার্লস ফিয়ার অ্যান্ড্রুজের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে। 1913 সালে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কারে সম্মানিত করেন। 1916 থেকে 17 সাল এ সময়ে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে রবীন্দ্রনাথ সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে কতগুলি বক্তৃতা দেন। এই বক্তৃতাগুলি সংকলিত হয় তার ন্যাশনালিজম গ্রন্থে। তবে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের বিরূপ মতামত উক্ত 2 দেশেই সেই সফরকালে প্রখ্যাত হয়েছিল। 1920 সাল থেকে 21 সাল নাগাদ আবার ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান কবি। এই সফরের সময় পাশ্চাত্য দেশগুলিতে তিনি সংবর্ধিত হয়েছিলেন। 1924 সালে রবীন্দ্রনাথ যান চীন সফরে। এরপর চীন থেকে জাপানে গিয়ে সেখানেও জাতীয়তাবাদ বিরোধী বক্তৃতা দেন। কবি 1924 সালের শেষের দিকে পেরু সরকারের আমন্ত্রণে সে দেশে যাওয়ার পথে আর্জেন্টিনায় অসুস্থ হয়ে কবি ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে 3 মাস কাটান। স্বাস্থ্যের কারণে পেরু ভ্রমণ তিনি স্থগিত করে দেন। পরে পেরু ও মেক্সিকো উভয় দেশের সরকারই বিশ্বভারতীকে $1,00,000 মার্কিন অর্থ সাহায্য প্রদান করেছিল। 1926 সালে বেনিতো মুসোলিনির আমন্ত্রণে ইতালি সফরে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। প্রথমে মুসোলিনির আতিথেয়তায় মুগ্ধ হলেও পরে লোকমুখে তার স্বৈরাচারের কথা জানতে পেরে মুসোলিনির কাজকর্মের সমালোচনা করেন কবি। এর ফলে উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছেদ পড়ে। এরপর রবীন্দ্রনাথ গ্রিস, তুরস্ক ও মিশর ভ্রমণ করে ভারতে ফিরে আসেন। তেহরান মজলিসে 1932 সালে তিনি উপস্থিত ছিলেন। তেহরানের মজলিসে 1927 সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ
4 সঙ্গীকে নিয়ে রবীন্দ্রনাথ গিয়েছিলেন দক্ষিণ পূর্ব এশিয়া সফরে। এই সময় তিনি ভ্রমণ করেন বালি, জাভা, কুয়ালালামপুর, মালাক্কা, পেনাং, সিয়াম ও সিঙ্গাপুর। 1930 সালে কবি শেষবার ইংল্যান্ডে যান অক্সফোর্ডে হিবার্ট বক্তৃতা দেওয়ার জন্য। এরপর তিনি ভ্রমণ করেন ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। 1932 সালে ইরাক ও পারস্য ভ্রমণে গিয়েছিলেন কবি। এরপর 1934 সালে সিংহলে যান রবীন্দ্রনাথ। এটিই ছিল তার সর্বশেষ বিদেশ সফর। রবীন্দ্রনাথ সে সকল বইতে তার বিদেশ ভ্রমণের অভিজ্ঞতাগুলি লিপিবদ্ধ করে রাখেন। সেগুলো হলো ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ যাত্রীর ডায়েরি, জাপান যাত্রী, জাভা যাত্রীর পত্র, রাশিয়ার চিঠি, পারস্যে ও পথেও সঞ্চয়। ব্যাপক বিশ্ব ভ্রমণের ফলে রবীন্দ্রনাথ তার সমসাময়িক ওরি বেরগস, আলবার্ট আইনস্টাইন, রবার্ট ফ্রস্ট, টমাস মান, জর্জ বার্নার্ড শ, এইচ.জি. ওয়েলস, রোমা রোলা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন। জীবনের একেবারে শেষ পর্বে পারস্য, ইরাক ও সিংহল ভ্রমণের সময় মানুষের পারস্পরিক ভেদাভেদ ও জাতীয়তাবাদ সম্পর্কে তার বিতৃষ্ণা আরও তীব্র হয়েছিল। অন্যদিকে বিশ্ব পরিক্রমার ফলে ভারতের বাইরে নিজের রচনাকে পরিচিত করে তোলার এবং বহির্বিশ্বের সঙ্গে রাজনৈতিক মতবিনিময়ের সুযোগও পেয়েছিলেন তিনি। সৃষ্টিকর্ম। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত এক কবি। মাত্র 8 বছর বয়সে তিনি কাব্য রচনা শুরু করেন। তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা 52। তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত সঙ্গীত স্রষ্টা হিসেবে। রবীন্দ্রনাথ প্রায় 2000 গান লিখেছিলেন। কবিতা ও গান ছাড়াও তিনি 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 36টি প্রবন্ধ, গদ্যগ্রন্থ এবং 38টি নাটক রচনা করেছিলেন। রবীন্দ্রনাথের সমগ্র রচনা রবীন্দ্র রচনাবলী নামে 32 খণ্ডে প্রকাশিত হয়েছে। এছাড়া তার সামগ্রিক চিঠিপত্র 19 খণ্ডে প্রকাশিত হয়েছে। তার প্রবর্তিত নৃত্যশৈলী রবীন্দ্র নৃত্য নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জীবনে ছিলেন বিহারীলাল চক্রবর্তীর অনুসারী কবি। তার কবি কাহিনী, বনফুল ও ভগ্ন হৃদয় কাব্য তিনটিতে বিহারীলালের প্রভাব সুস্পষ্ট। সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থ থেকে রবীন্দ্রনাথ নিজের বক্তব্য প্রকাশ করতে শুরু করেন। এই পর্বের সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান ও কড়ি ও কোমল কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু ছিল মানব হৃদয়ের বিষণ্ণতা, আনন্দ, মর্ত্যপ্রীতি ও মানব প্রেম। 1890 সালে প্রকাশিত মানসী এবং তারপর প্রকাশিত সোনার তরী 1894, চিত্রা 1896, চৈতালি 1896, কল্পনা 1900 ও ক্ষণিকা 1900 কাব্যগ্রন্থে ফুটে উঠেছে রবীন্দ্রনাথের প্রেম ও সৌন্দর্য সম্পর্কিত রোমান্টিক ভাবনা। 1901 সালে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার পর রবীন্দ্রনাথের কবিতায় আধ্যাত্মিক চিন্তার প্রাধান্য লক্ষিত হয়। এই চিন্তা ধরা পড়েছে নৈবেদ্য, খেওয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি কাব্যগ্রন্থে। 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটলে বলাকা। 1916
কাব্যে রবীন্দ্রনাথের কবিতায় আধ্যাত্মিক চিন্তার পরিবর্তে আবার মর্ত্য জীবন সম্পর্কে আগ্রহ ফুটে ওঠে। পলাতকা কাব্যে গল্প কবিতার আকারে তিনি নারী জীবনের সমসাময়িক সমস্যাগুলি তুলে ধরেন। পূরবী মহুয়া কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ আবার প্রেমকে উপজীব্য করেন। এরপর পুনশ্চ, শেষ সপ্তক, পত্রপুট, শ্যামলী নামে 4টি গদ্য কাব্য প্রকাশিত হয়। জীবনের শেষ দশকে কবিতার আঙ্গিক ও বিষয়বস্তু নিয়ে কয়েকটি নতুন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ। এই সময়কার রোগশয্যায় আরোগ্য, জন্মদিনে ও শেষ লেখা, মরণোত্তর প্রকাশিত কাব্যে মৃত্যু ও মর্ত্যস্মৃতিকে একটি নতুন আঙ্গিকে পরিপুষ্ট করেছিলেন তিনি। শেষ কবিতা তোমার সৃষ্টির পথ মৃত্যুর 8 দিন আগে মৌখিকভাবে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কবিতায় মধ্যযুগীয় বৈষ্ণব পদাবলী, উপনিষদ, কবীরের দোহাবলী, লালনের বাউল গান ও রামপ্রসাদ সেনের শাক্ত পদাবলী সাহিত্যের প্রভাব লক্ষিত। তবে প্রাচীন সাহিত্যের রুরুতার পরিবর্তে তিনি এক সহজ ও সরস কাব্য রচনার আঙ্গিক গ্রহণ করেছিলেন। আবার 1930-এর দশকে কিছু পরীক্ষামূলক লেখালেখির মাধ্যমে বাংলা সাহিত্যে আধুনিকতা ও বাস্তবতা বোধের প্রাথমিক আবির্ভাব প্রসঙ্গে নিজ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছিলেন কবি। বহির্বিশ্বে তার সর্বাপেক্ষা সুপরিচিত কাব্যগ্রন্থটি হল গীতাঞ্জলি। এই বইটির জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। নোবেল ফাউন্ডেশন তার এই কাব্যগ্রন্থটিকে বর্ণনা করেছিল একটি গভীরভাবে সংবেদনশীল, উজ্জ্বল ও সুন্দর কাব্যগ্রন্থ রূপে। ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার। মূলত হিতবাদী, সাধনা, ভারতী, সবুজপত্র প্রভৃতি মাসিক পত্রিকাগুলির চাহিদা মেটাতে তিনি তার ছোট গল্পগুলি রচনা করেছিলেন। এই গল্পগুলির উচ্চ সাহিত্যমূল্য সম্পন্ন। রবীন্দ্রনাথের জীবনের সাধনা পর্বটি 1891 থেকে 95 ছিল সর্বাপেক্ষা সৃষ্টিশীল পর্যায়। তার গল্পগ্রন্থ গল্প সংকলনের প্রথম 3 খণ্ডের 84টি গল্পের অর্ধেকই রচিত হয় এই সময়কালের মধ্যে। গল্পগুচ্ছ সংকলনের অন্য গল্পগুলির অনেকগুলি রচিত হয়েছিল রবীন্দ্রনাথের সবুজপত্র পর্বে। প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র 1914 সাল থেকে 1917 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। তার উল্লেখযোগ্য কয়েকটি গল্প হল কঙ্কাল, নিশীথে মণিহারা, ক্ষুধিত পাষাণ, স্ত্রীর পত্র, নষ্টনীর, কাবুলিওয়ালা, হৈমন্তী, দেনা পাওনা, মুসলমানির গল্প ইত্যাদি। সেই জীবনে রবীন্দ্রনাথ লিপিকা, সে ও 3 সঙ্গী গল্পগ্রন্থে নতুন আঙ্গিকে গল্প রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ তার গল্পে পারিপার্শ্বিক ঘটনাবলী বা আধুনিক ধ্যান ধারণা সম্পর্কে মতামত প্রকাশ করতেন। কখনো তিনি মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বৌদ্ধিক বিশ্লেষণকেই গল্পে বেশি প্রাধান্য দিতেন। রবীন্দ্রনাথের একাধিক ছোট গল্প অবলম্বনে চলচ্চিত্র, নাটক ও টেলিভিশন অনুষ্ঠান নির্মিত হয়েছে। তার গল্পের কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রায়ন হল সত্যজিৎ রায় পরিচালিত 3 কন্যা, মণিহার, পোস্টমাস্টার ও সমাপ্তি অবলম্বনে, চারুলতা হল নষ্টনীর অবলম্বনে, তপন সিং পরিচালিত অতিথি, কাবুলিওয়ালা ও ক্ষুধিত পাষাণ পূর্ণেন্দু পত্রী পরিচালিত স্ত্রীর পত্র। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 13টি উপন্যাস রচনা করেছিলেন। এগুলি হলো বউ ঠাকুরানীর হাট, রাজস্বী, চোখের বালি,
নৌকাডুবি, প্রজাপতি নিবন্ধ, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা, দুই বোন, মালঞ্চ, 4 অধ্যায়, বউ ঠাকুরানীর হাট ও রাজস্বী ঐতিহাসিক উপন্যাস। এ দুটি রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস রচনার প্রচেষ্টা। এরপর থেকে ছোট গল্পের মতো তার উপন্যাসগুলিও মাসিক পত্রের চাহিদা অনুযায়ী নবপর্যায়, বঙ্গদর্শন, প্রবাসী, সবুজপত্র, বিচিত্রা প্রভৃতি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। চোখের বালি উপন্যাসে দেখানো হয়েছে সমসাময়িককালে বিধবাদের জীবনের নানা সমস্যা। নৌকাডুবি উপন্যাসটি আবার লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে। গোরা রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস। এই উপন্যাসে দেখানো হয়েছে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে হিন্দু ও ব্রাহ্ম সমাজের সংঘাত ও ভারতের তদানীন্তন সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলি। ঘরে বাইরে উপন্যাসের বিষয়বস্তু 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে নারী ও পুরুষের সম্পর্কের জটিলতা। স্বামী স্ত্রীর সম্পর্কের জটিলতা আরও সূক্ষ্মভাবে উঠে এসেছে তার পরবর্তী যোগাযোগ উপন্যাসেও। চতুরঙ্গ উপন্যাসটি রবীন্দ্রনাথের ছোট গল্পধর্মী উপন্যাস। স্ত্রীর অসুস্থতার সুযোগে স্বামীর অন্য স্ত্রীলোকের প্রতি আসক্তি, এই বিষয়টিকে উপজীব্য করে রবীন্দ্রনাথ দুই বোন ও মালঞ্চ উপন্যাসটি লেখেন। এর মধ্যে প্রথম উপন্যাসটি মিলনাত্মক ও দ্বিতীয়টি বিয়োগান্তক। রবীন্দ্রনাথের শেষ উপন্যাস 4 অধ্যায় সমসাময়িক বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে একটি বিয়োগান্তক প্রেমের উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য সত্যজিৎ রায়ের ঘরে বাইরে, ঋতুপর্ণ ঘোষের চোখের বালি। প্রবন্ধ ও পত্র সাহিত্য। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ও ইংরেজি ভাষায় অসংখ্য প্রবন্ধ রচনা করেছিলেন। এইসব প্রবন্ধে তিনি সমাজ, রাষ্ট্রনীতি, ধর্ম, সাহিত্যতত্ত্ব, ইতিহাস, ভাষাতত্ত্ব, ছন্দ, সঙ্গীত ইত্যাদি নানা বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন। রবীন্দ্রনাথের সমাজচিন্তামূলক প্রবন্ধগুলি সমাজ সংকলনে সংকলিত হয়েছে।